শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। হামে প্রাণ গেল আরও ৫ জনের, আক্রান্ত ১১০০-র বেশি। ডেঙ্গুতে একজনের মৃত্যু। মৌসুমের রেকর্ড প্রায় ৫৫০ ভর্তি। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট। বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফিসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন। একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ২০২৪ সালে ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। রক্তাক্ত জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থগিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সব কিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। ২৪-এর ২৭ জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা, মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। ৩ সমন্বয়কের পর ২৭ জুলাই আরও ২ সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে
আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম। মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছে তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। রহমান প্রবন্ধকার এবং আজকের অনুষ্ঠানে কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৭২২ কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে ২,৪৬৭ কোটি টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business. Under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA, we are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises